গল্প তোমার আমার সম্পর্ক। লেখিকা পাখি। পর্ব ৬। দুপুর গড়িয়ে তখন ২টো। মাহমুদ বাড়ির ছাদের রোদে তেজ বেশ কড়া। মাথার ঠিক ওপরে সূর্য, চারপাশে পাকা ছাদ থেকে গরমের তাপ উঠে আসছে। নিচতলায় দুপুরের খাবারের আয়োজন চলছে। রান্নাঘর থেকে একের পর এক খাবারের ঘ্রাণ ভেসে আসছে। শুধু আসিফ মাহমুদ এখনো অফিসে থেকে ফেরেনি। গোসল সেরে ভেজা চুল আর হাতে এক ঝুড়ি পরিষ্কার কাপড়-চোপড় নিয়ে ছাদে উঠেছে। মেহেরুল একে একে কাপড়গুলো রশিতে মেলে দিচ্ছিল সে। গোসলের পরে তার লম্বা ঘন কালো চুলগুলো তখনো পুরোপুরি শুকায়নি। চুলের ডগা থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। কোমর ছুঁই ছুঁই করা চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। রৌদ্রের আলোর ভেজা চুলের কালো আভা আবারও গাঢ় দেখছিল। মুখে কোনো অসাবধানতা নেই, তবু মেহেরুনের মুখে এক ধরনের স্বাভাবিক কোমলতা ফুটে উঠেছে। বড় বড় চোখ, শান্ত মুখরিত আর ভেজা চুলের কারণে তাকে দেখতে মনে হচ্ছে ব্যস্ত দুপুরের এই রৌদ্রের মাঝেও কোথাও যেন এক টুকরা শীতলতা দাঁড়িয়ে আছে। পাশের ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে থাকা এক যুবককে দৃষ্টি করে কিছুক্ষণ ধরেই মেহেরুনের দিকে। মেহেরুল অবশ্য সেদিকে খেয়াল করেনি। সে নিজের কাজে ব্যস্ত। ছাদের অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিল শুভ্র। তাকে তার জ্বলন্ত সিগারেটের ধোঁয়া সরু রেখা বাতাসে মিলিয়ে যাচ্ছে। মেহেরুলের চোখে হঠাৎ শুভ্রের দিকে পড়তেই তার ভুরু কুঁচকে গেল। আবার সিগারেট? লোকটা এত সিগারেট খায় কি করে? মনে মনে বিরক্ত করে মুখটা সামান্য বাঁকিয়ে নিল মেহেরুল। শুভ্রের সঙ্গে চোখাচোখি হতেই সে দ্রুত চোখ নামিয়ে কাপড় মেলতে শুরু করে। শুভ্রের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। মেহেরুলের এই বিরক্ত আর অজানা নয় মেয়েটার। সিগারেটের দেখেই এমন করে। মুখটা একটা বেশ লাগে তার। তাই হচ্ছে করেই পকেটে থেকে আরেকটি সিগারেট বের করে সেই মেহেরুলের চোখে আবারও সেই দিক গেল। শুভ্র মনে মনে হালকা মেহেরুলের কিছু বলতে যাবে, ঠিক তখনই শুভ্রের দৃষ্টি হঠাৎ তার পাশে ছাদে গিয়ে থামল। সেখানে দাঁড়িয়ে থাকা যুবকটির চোখ স্থির মেহেরুলের উপরে। এক মুহূর্তে শুভ্রের মুখের হাসি মিলিয়ে গেল। হাতে ধরা সিগারেটটা সে ধীরে ধীরে নামিয়ে নিল। চল শক্ত হয়ে উঠল। মুঠো বন্ধ হলো। কয়েক সেকেন্ডে সে স্থির চোখে যুবকটির দিকে তাকিয়ে রইল। অতঃপর কঠিন গলায় ডাকলো, মেহেরুল। মেহেরুল চমকে পিছনে তাকালো। অতঃপর ভীতিসাস্ত্র গলায় বলল, জি। ঘোমটা মাথায় দিয়ে নিচে যাও। মেহেরুল অবাক হয়ে বলল, কিন্তু কাপড়গুলো? যা বলছি করো। কণ্ঠটা এতটাই কঠিন যে মেহেরুল আর কথা বাড়ালো না। শুভ্র আবার বলল, আর আর আজ থেকে এই ছাদে তুমি একা আসবে না। মেহেরুল ভুরু কুঁচকে তাকালো। কেন? শুভ্রর দৃষ্টি পাশের ছাদের যুবকটির দিকে গেল। অতঃপর মেয়েটির দিকে ফিরে ঠান্ডা স্বরে বলল, কারণ আমি বলছি তাই। মেহেরুল এবার কিছুটা বুঝতে পারল। নিজেকে অজান্তেই সে একবারও পাশের ছাদের দিকে তাকায় যুবকটিকে তখনো দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। মেহেরুল আর কোনো কথা বলল না। ঘোমটা মাথায় টেনে নিয়ে ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির মুখে পৌঁছে একবার পেছনে তাকালো। শুভ্র তখনো দাঁড়িয়ে
তার দৃষ্টি মেহেরুলের দিকে নয়, বরং পাশের ছাদের সেই যুবকটির দিকে। মেহেরুল চলে গেল। শুভ্র পকেট থেকে ফোন বের করে একজন নিরাপত্তা কর্মীকে কল করলো, পাশের বিল্ডিংটার লোকজন সম্পর্কে খোঁজ নাও, বিশেষ করে যে ছেলেটা ছাদে দাঁড়িয়ে আছে চুপ চুপচাপ করে। আমি কোনো ঝামেলা চাই না, শুধু জানতে চাই লোকটাকে। ফোন কেটে সে আবার পাশের ছাদের দিকে তাকালো। যুবকটি তখনও অদ্রুর দিকে তাকিয়ে আছে। দুই ছাদের মাঝে ফাঁকা দূরত্বটা যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। দুপুরের খাবারের সময় বাড়িটা আবারও ব্যস্ত হয়ে উঠেছে। ডাইনিং টেবিলে একে একে সবাই এসে বসেছে। সুলতানা বেগম নিজের হাতে খাবার তুলে দিচ্ছেন। মাহিরা প্লেটের আর আসিফ মাহমুদও ততক্ষণে অফিস থেকে ফিরে টেবিলে এসে বসেছে। শুভ্রও নিজের জায়গায় বসেছে। কিছুক্ষণ পর মেহেরুল এসে তার পাশে না বসে একটু দূরের চেয়ারে বসলো। মাহি অবশ্য সুযোগ পেলেই ভাবির সঙ্গে গল্প জুড়ে দেয়। টেবিলে নানা পদের আয়োজন, ভাত, ডাল, সবজি, মাছ আর মাংস, সবকিছুই গুছিয়ে রাখা হয়েছে। আসিফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বললেন, আজও কি আবার সংবাদ ভবনে যেতে হবে? শুভ্র ভাতের সঙ্গে সামান্য ডাল মিশিয়ে শান্ত গলায় বলল, জি আব্বু, একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে। সুলতানা বেগম সঙ্গে সঙ্গে বলেছেন, সকাল থেকে ছুটাছুটি, একটু পরিশ্রম নে বাবা। সময় কোথায় আম্মু? কাজ জমে গেছে অনেক। সত্যি তার কলেজের যেন কোনো শেষ নেই। এমপি হওয়া তো আর চারটেখানি কথা না। এলাকার মানুষের অসংখ্য অভিযোগ, উন্নত কল্পনা, প্রশাসনিক বৈঠক, দলীয় কর্মকাজ, সবকিছুর সঙ্গে তার মিলিয়ে চলতে হয় তাকে। তার উপরে কয়েকটি ঘটনার পর রাজনৈতিক পরিস্থিতি ও ক্রমে জটিল হয়ে উঠেছে। এদিকে সাংবাদিকের দায়িত্ব, অন্যদিকে নিজের এলাকার মানুষদের প্রত্যাশা। তার উপরে শত্রুগুলোও যেন ডালপালার মতো ছড়িয়ে পড়েছে। আজকে গাড়িতে ঢিল ছোড়ার ঘটনাটাও শুভ্রর মাথা থেকে একেবারে বের হয়নি। সে খাবারের মুখ তুলেও চিন্তায় বারবার ফিরে আসছে একই জায়গায়। কে ছিল, কেন করলো, আর এর পেছনে আসল কারণ হাত। মেহেরুল চুপচাপ খেতে খেতে একবার শুভ্রের দিকে তাকালো। লোকটার মুখে স্বাভাবিক ভাব থাকলেও চোখে গভীর যেন অস্থিরতা লুকিয়ে আছে। সেটা তার চোখে এড়ালো না। আসিফ মাহমুদ আবার বললেন, শুভ্র, আজ সন্ধ্যার মধ্যে ফিরতে পারবি? চেষ্টা করব, তবে নিশ্চিত হতে পারছি না। মাহি সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়া তুমি আবার রাত হয়ে ফিরবে না তো? শুভ্র হালকা হেসে বলল, কাজ শেষ হলে ফিরব। শুভ্র সুলতানা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, অতঃপর বললেন, এই ছেলেটার সংসার করার পরও নিজের শরীরের দিকে তাকায় না। কথাটা শুনে মেহেরুল অপ্রস্তুত হয়ে মাথা নিচু করল। শুভ্র একবারও তার দিকে তাকালো, তবে কিছু বলল না, শুধু পানির গ্লাসটা হাতে তুলে ধীরে ধীরে এক চুমুক খেলো। বাহিরে তখন দুপুরের রৌদ্র আরো তীব্র হয়ে উঠেছে, আর সেই রৌদ্রের আড়ালে শহরের কোথাও যেন শুভ্র মাহমুদের দিগন্তে আরো একটি চাল ধীরে ধীরে সাজানো হচ্ছে। খাওয়ার শেষে হওয়ার পর সবাই যখন যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল, মেহেরুল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। শুভ্র বিকেলের পোশাক বের করে দেওয়ার কথা মনে ছিল তার।
শুভ্রের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো শুভ্র দরজার পাশে দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছে। মেহেরুলকে ঢুকতে দেখে সে ফোনটা কেটে দিল। মেহেরুল কোনো কথা না বলে সোজা আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আঁচল কেটে চাবিটা বের করতেই শুভ্র বলল, আলমারির ড্রয়ারের ভিতর থেকে কিছু টাকা বের করে আমার ওয়ালেটটা রেখে দিও। জি। মেহেরুল ড্রয়ারে খুলে টাকাগুলো বের করে গুছিয়ে শুভ্রের ওয়ালেটটা রেখে দিল। এরপরে আলমারি থেকে পাজামা আর পাঞ্জাবি বের করার জন্য হাত বাড়াতেই শুভ্র আবার বলল, আর শোনো। মেহেরুল ফিরে তাকালো। শুভ্র আলমারির একেবারে শেষ প্রান্তে দিকে ইশারা করে বলল, ওখানে একটা প্যাকেটে রাখা আছে, সেটা তোমার জন্য। মেহেরুল কিছুটা অবাক হয়ে তাকালো, অতঃপর বলল, আমার জন্য? নিয়ে যাও। মেহেরুল প্যাকেটটা বের করে বিছানার উপরে রাখলো। খুলতেই ভিতর থেকে সুন্দর একটি শাড়ি আর কয়েকটি প্রসাধনী সামগ্রী বেরিয়ে এলো। মেহেরুল বড় বড় চোখ করে জিনিসগুলো দিকে তাকিয়ে রইল। শুভ্র তার মুখের দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, কতদিন ধরে সাজো না তুমি? আজ একটু সাজবে। সবসময় এমন সাদামাটা কাপড় চোপড় পরে থাকো কেন? মেহেরুল নিচু গলায় বলল, এইগুলোতেই তো আমায় ভালো লাগে। ভালো লাগলেই সব সময় একই রকম থাকতে হবে? মেহেরুল চুপচাপ করে রইল। শুভ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার বয়স কত মনে আছে? মেহেরুল অবাক হয়ে তাকালো। 17। মাত্র 17? অথচ তোমাকে দেখে মনে হচ্ছে কোনো এক বুড়ি আমার সামনে দাঁড়িয়ে। মেহেরুল কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। শুভ্র প্যাকেটেরটা দিকে ইশারা করে বলল, শাড়িটা রেখে দাও। আর কাল থেকে কলেজে একটু রঙিন থ্রি পিস পরবে। সবসময় এমন সাদামাটা পোশাক পরে থাকবে না। মেহেরুল প্যাকেটটার দিকে তাকিয়ে রইল, অতঃপর প্রশ্ন করল, আপনি এইসব নিয়ে আমার জন্য কিনেছেন? তোমার জন্যই তো। এখন এত প্রশ্ন না করে নিয়ে যাও। মেহেরুল ঠোঁটের কোণে অজান্তে ছোট একটা হাসি ফুটে উঠল। শুভ্র সেই হাসিটা লক্ষ্য করেও কিছু বলল না, শুধু গম্ভীর মুখে নিজের পাঞ্জাবির ঠিক ইশারা করে বলল, আমার পোশাকটা বের করো। আমাকে আবার বের হতে হবে? চলবে। পরবর্তী গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোন গল্পটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।